সব আমার দোষ, আমার সন্তান বলেই পেটে হাত রেখে ডুকরে কেঁদে উঠল রাইসা। সবাই কেবিনে ঢুকে রাইসাকে সান্ত্বনা দিল। তেজ 1 ইঞ্চিও বুক থেকে তুলল না রাইসাকে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। সে বাবা হতে চলেছিল। তার ছোট্ট অংশ রাইসার মাঝে এনেছিল, কিন্তু পৃথিবীতে আসার পূর্বেই তাকে ধ্বংস করে দেওয়া হলো। শুভান, কণ্ঠে অবিশ্বাসের সুর। শুভান সামনে তাকিয়ে দেখল অনাকাঙ্ক্ষিত মানুষদের। মুহূর্তেই রোহিণীর কথা মনে পড়ল। তাশফিক শিকদার বলেন, তুমি এখানে কি করে? তা তোমার না জানলেও চলবে। তেজ কেবিনে তাদেরকে দেখতে পেয়ে তেড়ে গেল। আপনার সাহস কি করে হলো আমার সন্তানকে মেরে ফেলার? ইমরান থামিয়ে দিল। নাবিলা বেগম আস্তে করে এগিয়ে রাইসার কাছে গেল। কণ্ঠে মধু ঢেলে বলে উঠল, আমি জানতাম না এত কিছু। কেন এমন করলে মা? মায়েরা তো মমতাময়ী হয়, শুধুমাত্র নিজের সন্তান নয় বলে। আমার সাথে এত বড় অন্যায় করতে পারলে? আমাকে আঘাত করেছ, এর জন্য আমি কিচ্ছু বলিনি, আর না কখনো বলবো। কিন্তু তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? এত বড় কি অপরাধ করেছিলাম আমার? বলো। শুধুমাত্র তোমার কারণে আমি প্রথম মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হলাম। আমার তো আপন মা নেই, বাবা থেকেও নেই। তবে এখন আফসোস হচ্ছে। এখন আর আফসোস হয়ও না। কিন্তু নিজের মেয়েকে মা বলে ডাকবো, সেই অধিকারও আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বেঁচে থাকার কোনো সম্বল রাখলে না। মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে, বৌমা হিসাবে, মা হিসাবে সব দিক থেকেই আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সাথে এই অন্যায়টা কেন করলে? জবাব দাও। কত বড় ক্ষতি করেছি তোমার আমি? কত বড়? বলো। আমাকে মেরে ফেলতে? আমার সন্তান তো কোনো ক্ষতি করেনি তোমাদের। তাকে কেন পৃথিবীর আলো, তার বাবা মা, পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত করলে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে যেন হাঁপিয়ে গেল রাইসা। ফারজানা বেগম মেয়েকে বুকে আঁচড়ে নিলেন। কাঁদিস না মা, মা আছি তো। অসুস্থ হয়ে যাবি, কথা বলিস না। দেখ, আমি জানতাম না এত কিছু হবে। আমি নিজেও মা। আমি খারাপ হলেও এতটাও খারাপ হতাম না। সবাই যেন তাচ্ছিল্যের হাসি হাসলো। রাইসা চিৎকার করে বলল, মা মানে জানো তুমি? মা কাকে বলে এর ব্যাখ্যা দিতে পারবে? এই যে সামনে দেখছো এই মানুষগুলো মা। তুমি হাজার চেষ্টা করলেও মা হতে পারবে না। তাশফিক মেয়েকে বিধ্বস্ত দেখে চুপ করে আছেন। এই ভঙ্গুর চেহারা কোথাও রোহিণীর সাথে একেবারে মিলে যায়। রোহিণী যখন প্রেগনেন্ট ছিল তখনই এমন ছিল। ভেতরটা কেঁপে উঠল। ভালোবাসার মানুষকে হারিয়ে এত বছর পরেও সেই জায়গা দখল করতে পারেনি নাবিলা। শুধু রাজত্ব চালায়, কিন্তু রাজার মনে ঠাঁই মেলেনি। রাইসা, তোর মা ইচ্ছে করে এমন করেনি। রাইসা মুখ ঘুরিয়ে নিল। বাবা নামক ছায়া কখনো তার সাথে দুটো ভালো মন্দ কথা বলতো না। আজ এসেছে বইয়ের ভুল ঢাকতে, সাফাই গাইতে। মা, আমাকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ লাগছে। আমার চোখের সামনে আমার সদ্য সন্তানের খুনিরা দাঁড়িয়ে আছে। তাদেরকে ঘৃণা করার শক্তি নেই, কিন্তু সহ্য করার মতো সাহসী আমি নই। তেজ সঙ্গে সঙ্গে সবার উদ্দেশ্যে বলে বেরিয়ে যেতে লাগলো। কেউ অপেক্ষা না করেই চলে গেল। রাইসার মলিন চেহারা আরো বেড়ে গেল দিনকে দিন। গ্রাম থেকে আসার পূর্বে সুফিয়া বেগম কাজী ডেকে ঘরোয়াভাবে ইমরান আর সানজিরার বিয়েটা দিয়ে এনেছেন। যেহেতু বাবা মায়ের অনুমতি ব্যতীত বিয়ে সম্পন্ন নয়। এত ঝামেলায় রাইসা চায়নি তার বোনের বিয়েটা বাধা বা অসম্পূর্ণ হোক। সে নিজেই বেশি তাড়া দিয়েছে তাদের বিয়েটা তাড়াতাড়ি করে একসাথে গ্রাম ছাড়বে। সেই যে চলে আসলো, আর কখনো গ্রামে যাওয়ার কথা ভাবেইনি। সবসময় নিজেকে দোষী ভাবে। তেজ নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় তরতাজা গোলাপ এনেছে রাইসার জন্য। যদি মনটা ভালো হয়ে যায়। রাইসা বারান্দায় দাঁড়িয়ে সেই তেজের দেওয়া গোলাপ গাছে হাত দিয়ে আছে। হঠাৎ তেজের স্পর্শে ঘাড় ঘুরে তাকালো, তবু ঘুরে তাকালো না যেন। তেজ ফুলগুলো একটা একটা করে রাইসার খোঁপায় লাগিয়ে দিল। আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে? রাইসা নির্বাক, যেন শ্রাবণও
বাকশক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। আর শ্রবণ ও যেন শ্রবণ ও বাকশক্তি হারিয়ে ফেলেছে মেয়েটা। অল্প বয়সেই এরকম ভেঙে পড়া। বাড়ির প্রত্যেকটা মানুষ প্রায় চিন্তাগ্রস্ত, মেয়েটাকে কিভাবে ঠিক করা যায়। গাড়িটা ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি একটা এলাকায় ঢুকলো। জানালার বাইরে তাকিয়ে ছিল রাইসা। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই জানতে চাইল না। এখন আর কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। তেজ একবার তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আর 5 মিনিট। রাইসা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা 3 তলা ভবনের সামনে। সাদা রঙের দেওয়ালে বড় বড় অক্ষরে এতিমখানা লেখা। ভেতর থেকে ছোট ছোট বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসছে। কেউ দৌড়াচ্ছে, কেউ খেলছে, কেউ আবার একে অপরকে জড়িয়ে ধরে হাসছে। রাইসা অবাক হয়ে তেজের দিকে তাকালো। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তেজ শুধু হাতটা বাড়িয়ে দিল। ভেতরে চলো, তাহলেই বুঝতে পারবে। ভেতরে ঢুকতেই এক ঝাঁক শিশু ছুটে এসে তেজকে ঘিরে ধরলো। বাবা এসেছে, বাবা। বাচ্চাগুলো এক নাগাড়ে বাবা বলাই সবাই ছুটে আসলো। একটা 4-5 বছরের মেয়ে দৌড়ে এসে তেজের পায়ে জড়িয়ে ধরলো। তেজ তাকে কোলে তুলে নিল। আমার রাজকুমারী কেমন আছে? মেয়েটা হেসে বলল, তুমি বলেছিলে আজকে আম্মুকে নিয়ে আসবে, তুমি দেরি করছো বাবা। তেজ সহসা মুচকি হেসে পাশে দাঁড়ানো নিস্তেজ রাইসাকে দেখল। পরপর সবাইকে বলে উঠল, আমি দেরি করেছি এই জন্য আমার শাস্তি গ্রহণযোগ্য। তবে আমি কিন্তু কথা রেখেছি, তোমাদের মাকে নিয়ে এসেছি। বলেই কোলে থাকা শিশুটিকে তেজ রাইসার কোলে দিল। মুহূর্তে রাইসা হকচকিয়ে গেল। এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। মেয়েটি রাইসার গলা জড়িয়ে আনন্দে উৎফুল্ল হয়ে ডাকলো, আম্মু, তুমি সত্যি আমার আম্মু? বাচ্চা শিশুটির মা ডাক যেন রাইসার নারীত্বে কড়া নাড়ল। বুঝিয়ে দিল মা ডাক শোনার অনুভূতি কতটা গাঢ় হয়। রাইসা যেন আর চুপ থাকতে পারল না। তেজের দিকে দৃষ্টি ফেলতেই তেজ আশ্বস্ত করলো, তুমি না চেয়েছিলে মা ডাক শুনতে? আজকে দেখো, 145টা বাচ্চা শুধু তোমার। তুমি যাকে যা খুশি ডাকতে পারো। এই এক একটা ফুলের মা তুমি। আপনি কি বলছেন? আজ থেকে যখন খুশি তখনই চলে এসো এখানে। এটা শুধুমাত্র তোমার সন্তানদের জায়গা। বলতে বলতে বাচ্চাটি আবারও জিজ্ঞেস করলো, বাবা, আম্মু আমাদের সাথে কথা বলছে না কেন? তেজ মুখ ভার করে বলল, সেটা তোমাদের আম্মুকেই বলো, সে কেন ছেলে মেয়েদের সাথে কথা বলছে না তার। বলেই কেয়ারটেকারের সাথে কথা বলতে চলে গেল তেজ। এইদিকে রাইসা সামনে তাকিয়ে অবাক হলো। প্রতিটা ছোট বড় বাচ্চা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার মুখে ফুটে উঠেছে এক অসহায়ত্ব ও অনাথ চরিত্র। রাইসার কেন জানি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে তো তাও বাবার বাড়ি বড় হয়েছে, কিন্তু এদের তো কেউ নেই। যার পৃথিবীতে মা নেই, তার আসলে কেউই নেই। থাকলেও সেটা স্বার্থ ও ক্ষণিকের দয়া। হুঁশ ফিরে কোলের অবুঝ মায়াবী শিশুটির কপালে চুমু খেলো রাইসা। আমি তোমাদের মা, তোমরা সবাই আমার সন্তান। খুশিতে সব বাচ্চারা রাইসাকে জড়িয়ে ধরলো। এভাবে পুরোটা সময় রাইসা সবার সাথে গোল হয়ে বসে গল্প করলো। প্রত্যেকের নাম শুনলো। মনে হলো আজকের দিনটা তার কাছে কতটা সুন্দর। একদিনে কেউ বুঝি মা হয়ে ওঠে। ক্ষণিকের আবেগ রাইসার জীবনে সুন্দর মুহূর্ত হিসাবে সাক্ষী রইল। বাচ্চাদের মা মা ডাক যেন শেষই হয় না। তেজ সামনে আসতেই রাইসা জড়িয়ে ধরল আনন্দে। চোখের জল গড়িয়েছে বহু আগেই। কি করছো? এখানে তো সবাই দেখছে। কি ভাববে বলো তো? আমার বউয়ের তো লজ্জা শরম বেশি। এখন কোথায় গেল সব? রাইসা তবুও ছেড়ে দিল না। চোখ দুটো বন্ধ করে খুব আবেশে মাথা এলিয়ে দিল আপন পুরুষের বুকে। বেশ কিছুক্ষণ পর এখানকার ম্যানেজার এসে ডাকতেই রাইসা ধড়পড়িয়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ আবেগে সব জলাঞ্জলি দিলেও হুঁশ ফিরতেই লজ্জারা জেঁকে বসলো। স্যার, আপনারা আসুন। অফিস রুম অফিস রুমে কিছু ফাইলে সই করতে হবে।
ম্যানেজার চলে গেল। রাইসাকে তেজের দিকে হয়ে বলল, আমাকে এখানে আবার নিয়ে আসবেন? বাচ্চাগুলো কি সুন্দর! ওরা আমাকে মা বললে আমার এত ভালো লাগছে, যেন এখানেই থেকে যায়। আপনি বলুন না, আবার আমাকে নিয়ে আসবেন তো? তেজ উত্তর দিল না। অফিস রুমে গিয়ে কয়েকটা পেপারে সাইন করে দিল। রাইসাকে এ, দিয়ে সাইন করালো। তারপর রুমের সবাই তাদেরকে অভিনন্দন জানালো। একটা সুন্দর ব্যানার বানিয়ে রেখেছিল তেজ। গত 1 মাস যাবৎ চেষ্টা করেছে এই এতিমখানা রাইসার নামে লিখে দেওয়ার। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। রাইসা বেডের দিকে তাকিয়ে অবাক। চোখ দুটো দ্বিগুণ প্রশস্ত হলো। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, তেজ ও রাইসার সন্তান গৃহ। তেজ মৃদু হেসে বলল, আজ থেকে এই এতিমখানাটা তোমার নামে। তুমি তিনি তুমি যখন খুশি তখনই আসবে। এরা তোমার সন্তান। আমার পারমিশনের কোনো প্রয়োজন নেই। বুঝেছো? রাইসা হতবাক। আমার সন্তান? হ্যাঁ, আজ থেকে এই শিশুদের দায়িত্বও তোমার। তুমি বলেছিলে তোমার বাঁচার কোনো কারণ নেই। আমি চাই এদের হাসির কারণ তুমি হও। রাইসার চোখ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়ল। তেজ তার 2 হাত নিজের হাতে নিয়ে বলল, আল্লাহ আমাদের একটা সন্তান দিয়েছেন, আবার নিজের কাছেই ফিরিয়ে নিয়েছেন। আমরা জানি না সেই সিদ্ধান্তের পেছনে কি কল্যাণ আছে, কিন্তু পৃথিবীতে এমন শত শত শিশু আছে যারা কখনো মা বাবার ভালোবাসাই পায়নি। একটু থেমে আবারও বলল, তুমি যদি চাও আজ থেকে তাদের মা ডাকের আশ্রয় হতে পারো। রাইসা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ঝাঁপিয়ে পড়ে তেজকে জড়িয়ে ধরল। আমি এত ভাগ্যবতী কিভাবে হলাম? তেজ তার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, কারণ তুমি আমার প্রণয়। তোমার হাসিটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। দূরে দাঁড়িয়ে ছোট ছোট শিশুরা হাততালি দিয়ে উঠল। অনেক দিন পর রাইসা ঠোঁটের কোণে ফুটে উঠল এক ফোঁটা সত্যিকারের হাসি। হয়তো এই হাসি নতুন করে বাঁচতে শেখাবে তাকে। সময় কারোর পরোয়া করে না। দূরত্ব ও ঘনিষ্ঠ সব ভাগ্যের ফেরে। কেউ সেটা থেকে রেহাই পায় না। কি করছেন কি? ছাড়ুন বলছি। এভাবে চেপে ধরেছেন কেন? নির্ঝর ছেড়ে দাঁড়ালো। তুমি আমার সাথে যোগাযোগ কেন বন্ধ করেছো? কেন এই দূরত্ব তৈরি করেছিলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ইরা। আমার বাসায় যাবে সারা জীবনের জন্য? কোন অধিকারে? কোন অধিকার কোনো অধিকার লাগে একসাথে থাকার জন্য? সেই অধিকারেই যাবে। বিয়ে করতে হয় এই অধিকারের জন্য। আর আপনি তো বলেছিলেন এই জীবনে বিয়ে করবেন না, ভালোবাসা তো দূর। আমি তখন বুঝতে পারিনি তুমি খুনি। খুনি? নিঃসন্দেহে। এই যে আমাকে খুন করেছ। এখন তোমাকে ছাড়া ভাবতে পারি না। খুব ভালোবেসে ফেলেছি আমি তোমাকে। আমাকে ছেড়ে যেও না। আর তাহলে আমি এইবার সত্যি সত্যি আর বাঁচতে পারবো না, ইরা। ভালোবাসা বড়ই অদ্ভুত। কে বলেছে দ্বিতীয়বার ভালোবাসা হয় না? শেষে যার সাথে তুমি থাকবে সেটাই শ্রেষ্ঠ ভালোবাসা। এই অনুভূতি আরো গাঢ়। দেখুন না, রিমের জন্য পাগলামি করা বখাটে নির্ঝরও ইরার জন্য ও নিজেকে প্রতিষ্ঠিত করলো। এটা কি শুধুই পরিবর্তন? ভালোবাসার এক অপার জোর। ইরা আলতো করে নির্ঝরের বুকে মাথা রাখলো, কিন্তু জড়িয়ে ধরেনি। জানেন, আমিও এই অনুভূতি আগেই উপলব্ধি করতে পেরেছিলাম। এর শেষ কি হবে জানা ছিল না, তাই নিজেকে আড়াল করে ফেলেছিলাম। চাইনি আমার জন্য আপনাদের বন্ধুত্ব নষ্ট হোক। আর আরেকবার আপনাকে ভালোবেসে কষ্ট পাওয়া কোনো শক্তি আমার ছিল না। তাই অনুভূতি জন্মাতেই মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমিও আপনাকে ছাড়া ভালো নেই। ইরার মাথায় হাত বুলিয়ে নির্ঝর বলল, তুমি আমাকে ভালোবাসো? হুম। নির্ঝর হেসে ইরাকে বুক থেকে উঠিয়ে গাল ধরল। ইরা লজ্জায় চিবুক নামিয়ে ফেলল। আজব তো, এই মুহূর্তেই এমন নিজেকে লজ্জিত লাগছে কেন? নির্ঝর হাসল। ইরা, আমার নিজেকে কেমন প্রেমিক প্রেমিক লাগছে। তোমাকে লজ্জায় দেখে কি যেন হচ্ছে বুকের ভেতর।
ভালোবাসার অনুভূতি এত সুন্দর, যদি আগে জানতাম তবে পৃথিবী খুঁজে আগে তোমাকে ভালোবাসার জালে ফেলতাম। আপনি বেশি বেশি বলছেন। আকাশে উড়ছে, পা দুটো মাটিতে নামান। অসম্ভব। আমি তোমাকে নিয়ে আকাশেই উড়তে চাই, যেখানে শুধু তুমি আর আমি। হ্যাঁ, চুপ করুন তো। এখন বাড়িতে গেলে ভাইয়া আমাকে কি করবে সেই ভয়ে আছি। সমস্যা নেই, সাথে আমিও যাব। সেইভাবেই দিন চলতে চলতে দুই পরিবারের সম্মতিতে ছোট্ট পরিসরে তাদের বিয়ে হয়। খুব জাঁকজমক ছিল না, ছিল না বিশাল আয়োজনও। সেখানে ফাহিম আর রিমও ছিল, তবে নির্ঝর বা ইরার মনে কোনো সংকোচ সংশয় ছিল না। দুজন দুজনকে নিয়ে খুব খুশি। নির্ঝর ইরার কপালে চুমুক খেয়ে বলল, সব হারিয়ে ফেলেছি ভেবেছিলাম, অথচ আল্লাহ হয়তো আমার জন্য অন্য, তোমার মাঝে এক অনন্য শান্তি লুকিয়ে রেখেছিলেন। তাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে দেওয়ার জন্য। তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনাকারী। রাফিদ আজ চোখে দেখতে পারে। মিহি তার দেখাশোনা এত ভালো করে করে যে রাফিদের বাবা মায়ের চোখে একদম ভদ্র একটি মেয়ে। মিহির বাবা মায়ের সাথে কথা বলে তাদের বিয়ে দেন। রাফিদ রাইসাকে ভুলতে না পারলেও মিহির প্রতি সমস্ত দায়িত্ব পালন করে। তার ইচ্ছেই হচ্ছে সব দেখে রাখে। এভাবে যদি তাদের মধ্যেও সুন্দর একটা সম্পর্ক আসে, এতে ক্ষতির কি আছে? আসলেই ভালোবাসলে ভোলা যায় না, শুধু জমে থাকা দীর্ঘশ্বাসে তার খোঁজ পাওয়া যায়। আলাদা করে মনে রাখতে হয় না, মনে তাকেই রাখতে হয় যাকে আমরা ভুলে যাই। ভালোবাসলে ভুলে যাওয়া অসম্ভব, আর অসম্ভব জিনিস কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। ৩০টা রোজার পর রমজান মাস পেরিয়ে শাওয়ালে পা দিল, অর্থাৎ আজকে ঈদুল ফিতর। সকাল সকাল সেমাই রুটি খেয়ে পুরুষের মাঠে গিয়ে নামাজ আদায় করতে। আর রাইসাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে তার শাশুড়ি। যেহেতু ঈদের দিন আর বউ মানুষ, শাড়ি পরলে ভালো লাগবে। আম্মু, আমি কি কোনো কাজ করব? না, কাজ করার জন্য কি তোমাকে শাড়ি পরালাম? তুমি যাও, পুরো বাড়ি আছে, ঘুরে বেড়াও। রাইসা মৃদু হেসে বেরিয়ে এলো, ধীর পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল বাগানে। সকালের রোদটা তখন নরম হয়ে পাতার ফাঁক দিয়ে পড়ছে। চারপাশে ফুটে আছে নানান রঙের ফুল। মাঝখানে দোলনায় গিয়ে বসলো, আঁচলটার সামনে আলতো পায়ে দোল খেতে লাগলো। তার খোলা চুলগুলো বাতাসে উড়ছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গলার স্বর ভেসে এলো, আমার মৃগনয়নীকে আজ এত সুন্দর লাগছে কেন? রাইসা ঘুরে তাকাতেই দেখলো তেজ দাঁড়িয়ে আছে। মাঠ থেকে এসে দেখে রাইসা ঘরে নেই। মায়ের কাছে জানতে চাইলে বলে সে বাগানে আছে। তাই আর দেরি না করে এখানে চলে এসেছে। কালো শার্টে মানুষটাকে আজ ভীষণ শান্ত লাগছে, চোখে সেই চিরচেনা মুগ্ধতা। তেজ ধীরে ধীরে এসে তার পাশে বসলো। সাথে সাথে তেজের শরীর থেকে সুরমার তীব্র ঘ্রাণ নাকে এসে বাড়ি খেলো। নীল রঙের স্বচ্ছ সুন্দর কারুকাজের শাড়ি, শ্যাম্পু করা ফুরফুরে লম্বা চুলগুলো দোলনায় জড়িয়ে বিছিয়ে আছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে আলতো হাতে রাইসার চুলগুলো সামনে এনে দিল। কি করছেন? চুপচাপ বসে থাকো তো। তারপর রাইসার লম্বা চুলে বেনুনি করতে শুরু করলো সে, যত্নে ধৈর্যে, যেন প্রতিটা চুল ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা গেঁথে দিচ্ছে। আলাদা আলাদা গাছ থেকে ফুল তুলে আনলো তেজ। বেনুনির প্রতিটি ফাঁকে ফাঁকে ফুল গুজে দিতে লাগলো। রাইসা চুপচাপ বসে আছে, তার চোখে মুখে লাজুক প্রশান্তি। তেজ মৃদু হেসে বলল, তোমাকে এভাবে সাজাতে পেরে আমার ঈদ পরিপূর্ণ হয়ে গেল। আপনি আমাকে এত যত্ন করেন কেন? একটু অবহেলা কষ্ট দিতে পারবেন না? রাইসার উত্তরে তেজ